এবার প্রথম বিরোধী দল থেকে কিন্তু একটা বাজেট ঘোষণা করা হয়েছে এবং এটা সংসদে দেওয়া হয়েছে। ওনার যদি ওই বাজেটটাও যদি এই সরকার গ্রহণ করত, তাহলেও বিরোধী দল, আমাদের রাজনৈতিক কালচার, বাজেট দিলেই তার বিরোধিতা করতে হবে, ব্যাপারটা এরকম। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখানে ব্যাপারটা হলো যে ধরেন 14 লাখ কোটি টাকা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ে লোন রেখে গেছে। এই লোনের সুদ দিতে হবে 1 লাখ 1.25 লাখ কোটি টাকা মাসে, 1.25 লাখ কোটি টাকা মাসে, এটা ঠিক। কিন্তু এবারের যে বাজেট, আমি বলবো যে জনবান্ধব এই জন্যেই যে 60টে নিত্যপণ্য তার বিরুদ্ধে কোনো ট্যাক্স নাই, ট্যাক্স মৌকুব করে দিছে, যার ফলে আপনি বাজারে দেখেন, বাজার এই প্রথম যে বাজেটের পরে কোনো দাম বাড়ে নেই। কিছু ক্ষেত্রে দাম কমেছে, কিছু ক্ষেত্রে দাম কমেছে, 2-1টা ক্ষেত্রে সামান্য বাড়ছে, যেটা দুষ্প্রাপ্য। যেমন ধরেন আমি কই বিট ফল আছে না, বিট সবজি, এই বিটের দাম একটু বাড়ছে, কারণ বিট এখন তো সিজন না, আস্তে আস্তে দাম বাড়বেই তো, এটা এরকম। দ্বিতীয়টা হচ্ছে যেমন জমির দামের কথা মান্নান ভাই বললেন যে এটা কালো টাকা সাদা করার জন্য, যেটা বলছে এখানে একটা, আমি বলবো সরকার কিন্তু চাতুরতার পরিচয় দিছে। অর্থাৎ জমির প্রত্যেকটা মৌজাওয়ারি টাকা ধরা থাকে, জমির মূল্য, বাড়ির মূল্য, বাড়ি ভাড়া সব ধরা থাকে, এটা ধরা থাকবে। তো এখন ধরেন আমরা সাধারণত করি কি, যত পারি কম দামে জমি বিক্রি করে দেই বা কম দামে বাড়ি বিক্রি করে দিই। এখন বলা হচ্ছে যে আপনার টাকার প্রশ্ন করা হবে না। ধরেন আমি একটা বাড়ি কিনলাম বা মৌজার মূল্য আছে 1 কোটি টাকা, কিন্তু আমি ওটা রেজিস্ট্রি করতে চাই, ধরেন মৌজা মূল্য আছে 1 কোটি, কিন্তু কিনতে হবে 1.5 কোটি টাকা দিয়ে। তো এই 1.5 কোটি টাকা যদি রেজিস্ট্রি হয়, এই যে 50,000 যিনি বিক্রি করবেন তিনিও 15% ট্যাক্স দিবেন, যিনি কিনবেন তিনিও 15% ট্যাক্স দিবেন, তাহলে তার টাকার উৎস জিজ্ঞেস করা হবে না। তো এটা তো ডাবল, আপনার ডাবল কর তো বেশি পাচ্ছে, আমি বলবো। এটা থেকে তো এইভাবে কালো টাকা সাদা করার কথা বলা হয়েছে, আমি যেটা দেখলাম। তো এই জন্য আমি বলছি যে ধরেন এখন দেশের লণ্ডভণ্ড অবস্থা, এখনও মধ্যপ্রাচ্যে যুদ্ধ আছে, এই অবস্থায় যে বাজেটটা করা হয়েছে, এই বাজেটটা আমার মনে হয় যে এখন এর চাইতে ভালো বাজেট করা খুব কঠিন, এটা সম্ভব না। এখন এই অর্থমন্ত্রী বলছে যে এটাতে আমাদের অর্থ এবং দেশকে ঠিক জায়গায় আনতে হলে অন্তত 3 বছর সময় লাগবে, এটাই স্বাভাবিক। কারণ ধরেন যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ না হয়, এখনও তো ধরেন নেতানিয়াহু বাগড়া দিয়ে আছে, না হয়, তাহলে তো জ্বালানি হচ্ছে জীবন এবং জীবিকার লাইফলাইন। জ্বালানি যদি ঠিক মতো না পান, তাহলে সব জিনিসের দাম বাড়বে। সরকারকে কিন্তু মানে নির্বাচনের পরপরই, সরকার গঠনের পরপরই কিন্তু বেশ কয়েকটা এই ধকল সামলাতে হলো, মানে যুদ্ধ থেকে শুরু করে নানান সামলাতে হচ্ছে এবং এখনো চলছে, প্রক্রিয়ার মধ্যেই আছে। না, ওইটা সমস্যা তো আছে। আমার তো বললাম যে সর্বাঙ্গে ঘাম মলম লাগাবেন কোথায়, দেশের অবস্থা কিন্তু এই জায়গায়। এখন ধরেন বাজেট, এই দেশটাকে যদি রিপেয়ার করতে চান, ঘাটতি বাজেট তো দিতেই হবে, বড় বাজেট লাগবে, কারণ হচ্ছে চেষ্টা তো করতে হবে। তা IMF এর কাছে লোন শেখ হাসিনার সময় নিচে, 3rd কিস্তি IMF না করে দিছে, যেটা দেখলাম। এখন অর্থ সেক্টর সংস্কারের জন্যে সরকার বড় ধরনের লোন নিচ্ছে IMF থেকে, নিচ্ছে। ধরেন IMF নিলে হয়তো লোন হবে দেশে, লোনে তো ধরেন $29 ট্রিলিয়ন আমেরিকার লোন আছে, যে দেশ যত ধনী তার লোনও বেশি। লোন থেকে ভয় পেলে তো চলবে না। আমার কথা হলো যে আমরা, মুশকিলটা হচ্ছে আমরা ট্যাক্স দিই না, NBR এ সুশাসন নাই, NBR এ সহজ করতে পারে না। মান্নান ভাই আয় মাসে 50,000 টাকা, সোজা লিখে দেবে 50,000 টাকা এত টাকা ট্যাক্স, আমি অনলাইনে দিয়ে দেবো। এমনভাবে বিশ্রীভাবে ফর্ম পূরণ করছে, আপনার NBR এর লোকের কাছে যাইতেই হবে ট্যাক্স, এবং তাকে ঘুষ দিতেই হবে। আমার এই জন্য বলছে, যতক্ষণ পর্যন্ত এই দেশ থেকে দুর্নীতি শেষ না করতে পারবেন, অর্থাৎ ক্যাশলেস সোসাইটি না করতে পারবেন, ততদিন দুর্নীতি থাকবে, কম বেশি থাকবেই। মানে প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছেন? হ্যাঁ, এটা লাগবে তো। আপনি ধরেন NBR এ আপনি ট্যাক্স দিতে পারবেন, বলা তো হয় NBR এ অনলাইনে ট্যাক্স দেন, আপনি দিতে পারবেন, ওই ফর্ম পূরণ করতে পারবেন না আপনি। আপনাকে NBR এর একটা লোককেই ধরতে হবে, ধরতে গেলেই দেখবেন সে আপনার ট্যাক্স তখন ফাঁকির রাস্তা দেখায় দিবে, আপনি ফাঁকি দিবেন, কিছু কমায় নেবেন, কিছু কমায় দিবেন, এইভাবে হয়ে যাবে। সুতরাং ক্যাশলেস সোসাইটির দিকে যেতে হবে। ধরেন আমরা জানিই না, এই যে ধরেন ট্রাফিক সিগন্যালে AI লাগাই দিছে সরকার, এখন তো গাড়ি অলরেডি কিন্তু কিছুটা ডিসিপ্লিনে আসছে। হয়তো আমাদের দেশে ধারণ ক্ষমতার অধিক গাড়ি,
এটা ডিসিপ্লিনে আসতে সময় লাগবে। গাড়ি তো কমাইতে হবে। বাসটার ধারণ ক্ষমতার অধিক গাড়ি থাকলে তো আপনার কোনোভাবেই, যেমন আমি শুনলাম যে সরকার বিআরটিসি বাস, দোতলা বাস নামাবে, নামালে তো আরও জ্যাম লাগবে। সুতরাং এটা তাহলে এই কাজ করবে না তো। সুতরাং এটা প্র্যাকটিক্যাল হইতে হবে যে ধারণ ক্ষমতার অধিক একটা আইডিয়াল শহরে 25% উন্মুক্ত জায়গা লাগে, আমাদের আছে 7%, তারও আবার 3% দখল করা, ফুটপাত, হকার মকার মিলে ভাড়া দিয়ে খায়। তো এটা কি করবেন আপনি? এগুলো তো উঠে ক্লিয়ার করতে হবে, নাহলে তো এই কাজ করবে না। আমরা আধুনিক যুগে অর্থাৎ বিজ্ঞানের যুগে আমাদের যদি যাইতে হয় তাহলে সময় লাগবে, ধীরে ধীরে যাইতে হবে, এবং 2-3 বছর সময় তো লাগবেই। এবং তারপরেও আমি বলবো যে বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, বা অন্যান্য 11 দল বলেন, সবাই অভ্যুত্থানের শক্তি, সবাই আমার মনে হয় যে মিলেমিশে করুক, সবাই কারো ইগো না রেখে সবাই একে অপরকে সহযোগিতা করুক, গঠনমূলক সমালোচনা করুক, গঠনমূলকভাবে সব কিছু সংস্কার করুক বা সংশোধন করুক, যা করুক। জি, ধন্যবাদ। তুষার ভাই, একই প্রশ্ন আপনার কাছে, অন্য প্রসঙ্গে যাওয়ার আগে, মানে আসলে সরকারের এই যে বক্তব্য যে বিরোধিতার জন্য বিরোধী দলের বিরোধিতা, এটা আসলে আপনি কিভাবে করে দেখেন? বিরোধী দল সরকারের বিরোধিতা করবে না, সরকারের পক্ষ নিবে? সরকার কি এটা আশা করেন যে বিরোধী দল সরকারের বিরোধিতা করবে না, সরকারের প্রশংসা করবে? এটা আশা করি তো সরকারের উচিত না। প্রথমত, বিরোধী দল যেখানে সমালোচনার সুযোগ পাবে সেখানে সমালোচনা করবে, এবং বাজেট তো কোনো এমন বিষয় না যেটার মধ্যে কোথাও কোনো ধরনের পরিবর্তনের সুযোগ থাকে না, অথবা বাজেটের সব জায়গায় একদম এমন হয় যে মানে সব কিছু মানুষের শুধু ভালোই হচ্ছে। ব্যাপারটা তো তা না। বাজেট নিয়ে আসলে সাধারণ মানুষের উৎকণ্ঠা কোথায় থাকে? জিনিসপত্রের দাম বাড়বে কিনা, অথবা তাকে অতিরিক্ত ব্যক্তিগত কর দিতে হবে কিনা। বাজেটে যে আমরা ভ্যাট দিই, পরোক্ষ কর যেগুলো দিই, সেগুলো তো আমরা বুঝতে পারি না, আমরা দিয়ে ফেলি। যেমন ধরেন প্রত্যেকটা জিনিস কেনার সময় রিক্সাওয়ালা ভ্যাট দেয়, আমিও ভ্যাট দিই। তো ওইটা তো আর আমাদের দেশে পরোক্ষ করটা সবচেয়ে বেশি। হ্যাঁ, পরোক্ষ কর যেখানেই থাকুক সবাই তো একই হারে দেয়, যে যত খরচ করে সে তত দেয়। কিন্তু আমি আপনাকে কিছু জিনিস বলি। প্রথম হচ্ছে, সবসময় একদল লোক বলার চেষ্টা করেন বাংলাদেশ থেকে যত টাকা চুরি হয়ে গেছে, এটা যদি থাকতো তাহলে আমাদের বাজারে টাকার অভাব হতো না। টাকা তো চুরি হয়েছে ব্যক্তির টাকা, সরকারের টাকা না। ব্যাংক থেকে যে টাকাটা চুরি হয়েছে এটা ব্যক্তির আমানত, এটা তো সরকারি টাকা চুরি করে নিয়ে যায় নাই। ব্যক্তির আমানত চুরি হয়েছে। ব্যক্তির আমানত যদি সরকার বাজেটের পরে নিতে চাইতেন তাহলে তো লোনই নিতে হইতো ব্যাংক থেকে। সুতরাং সরকার যত বড় বাজেট বানাবেন, ব্যাংক থেকে তিনি লোন নেবেন। এই টাকা ব্যাংকে থাকলেও সরকারকে এই বছর 2 লক্ষ কোটি টাকা লোন নিতে হইতো, বা 1 লক্ষ কোটি টাকা লোন নিতে হইতো। না থাকলেও 1 লক্ষ কোটি টাকা লোন নিতে হচ্ছে। সরকার বরং ব্যাংকে টাকা পাবেন কিনা এটা নিয়ে চিন্তায় আছেন। কিন্তু ব্যাংক থেকে যে টাকাটা চুরি হয়েছে এটা সাধারণ আমানতদারের টাকা, এটা তো সরকারের টাকা না। বরং ওই সময় সরকার সাধারণ লোকের পকেট কাটার জন্য ব্যবস্থা করে দিয়েছিল, যেই কারণে ব্যাংকের টাকা লুটপাট করে নিয়ে যেতে পেরেছে। টাকা যেটা পাচার হয়েছে সেটাও কি সরকারি টাকা পাচার হয়েছে? টাকা পাচার হয় ঘুষের টাকা, টাকা পাচার হয় অপ্রদূষিত অর্থের টাকা, টাকা পাচার হয় ব্যাংক থেকে যারা এই যে নামে বেনামে ঋণ তুলে নিয়ে তারপর বিদেশে বাড়ি গাড়ি করেছেন, তারা নিয়ে গেছেন। কিন্তু সেই টাকাটা তো এই অর্থনীতির টাকা, সেই টাকা এই মার্কেট থেকে চলে গেলে তো অর্থনীতির টাকা আর বাজেটের টাকা এক না তো। অর্থনীতির টাকা থাকলে ওই টাকা কি সরকারের পকেটে আসে? সরকারকে ওই টাকাটা নেওয়ার জন্য কর আদায় করতে হয়, কোন একটা সিস্টেম করতে হয়, যে সিস্টেমে অর্থনীতি থেকে টাকাটা সরকারের কাছে আসে। সরকার সেটা কিভাবে নেয়? সরকার বিভিন্ন ভাবে নেয়। আমদানি রপ্তানি শুল্ক আছে, বিভিন্ন ধরনের আবগারি শুল্ক আছে, বিভিন্ন ধরনের ট্যাক্স বসায়, সেটা বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষ কর বসায়, এবং সেইটার মাধ্যমে সরকার টাকাটাকে নিয়ে আসে। অর্থনীতি যত রোল করে তত বেশি কর আদায় করা সম্ভব। কিন্তু এর মানে তো এই না যে টাকাটা যদি বাংলাদেশে থাকতো তাহলেই এই 9 লক্ষ কোটি টাকা বাজেটের যে ঘাটতিটা সেটা পূরণ হয়ে যেত। সরকারকে তো ঋণ নিতে হইতো, কারণ ওই করটা তো আদায় করার অবস্থা সরকারের নাই। মানে সরকার তো এই যে 6 লক্ষ কোটি টাকার উপরে যে কর আদায় করবেন, করার পরেও তো ঘাটতি আছে। ওই টাকাটা এখন বাজারে থাকলেও তো এই 6 লক্ষ কোটি টাকায় কর আদায় করতে হইতো। হ্যাঁ, টাকাটা এখানে থেকে গেলে যেটা হইতো, মানুষ যদি এটা বিনিয়োগ করতো, মানুষ যদি এটা নিয়ে অর্থনীতিতে এটা ঘুরতে থাকতো, তাহলে অনেক টাকা পয়দা হইতো, অনেক কর্মসংস্থান পয়দা হইতো। এখন সরকারকে আসলে কিভাবে কর আদায় বাড়াতে হয়? সরকারকে কর্মসংস্থান বাড়াইতে হয়। যত বেশি লোক কাজ করবে তত বেশি ইনকাম ট্যাক্স দিবে, যত বেশি বেতন পাবে, অথবা যত বেশি লোকে ব্যবসা করবে তত বেশি ট্যাক্স দিবে, যত বেশি লোকে কেনাবেচা করবে তত বেশি ভ্যাট দিবে, যত বেশি আমদানি হবে তত আমদানি শুল্ক, যত বেশি রপ্তানিতে তো আমরা ট্যাক্স দিই না, রপ্তানিতে করলে বরং আমরা সুবিধা পাই। অতএব যত বেশি আমদানি হবে তত বেশি শুল্ক পাবে। এইবার আসেন, বাজেটের বিরোধিতা কিছু জায়গায় আমি মনে করি বিরোধিতা না, সমালোচনার জায়গা তো আছে। যেমন আপনি খুব শুরুতে একটা মজার কথা বলেছেন, এইবার বাজেটের পরে দ্রব্যমূল্য বাড়ে নাই, কিন্তু সরকার তো
খাদ্যপণ্যের উপরে যে 60টা পণ্য, এটার উপরে কিন্তু সরকার শুল্ক কমিয়ে দিয়েছে অথবা শুল্ক নাই করে দিয়েছে। কিন্তু এগুলো তো আগের দামই থেকে গিয়েছে, অধিকাংশের তো দাম কমে নাই, কমার তো উচিত ছিল। কারণ এই এখন যে দামে বিক্রি হচ্ছে এটা তো এই করটা সহ দাম। তাহলে সরকার যখন এটা কর শূন্য করে দিলেন তাহলে এটার দাম কমার কথা ছিল না, কমে নাই তো। ফলে আপনি যদি কোথাও কর শূন্য করে দেন তারপরে দাম না বাড়ে, তাহলে বুঝতে হবে যে আসলে দাম আগের জায়গায় থাকলেও বিক্রেতা আগের চাইতে বেশি প্রফিট করতেছেন, অথবা আমদানিকারক আগের চাইতে বেশি প্রফিট করছেন, কারণ শুল্ক কমে গিয়েছে, তারপরেও কিন্তু বাজারে ওইটার দাম কমে নাই, একই জায়গায় আছে। এইবার আসেন, দাম বাড়ে নাই তারপরে কি দাম বাড়বে না, ব্যাপারটা তা নয়। এই কারণে যে সরকার মুদ্রাস্ফীতি যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু এই দাম বাড়বে, এবং কোথাও না কোথাও গিয়ে বছরে 3 মাস পরে বা 6 মাস পরে দাম বাড়বে। ফলে সরকারের চ্যালেঞ্জ হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। এখন মুদ্রাস্ফীতি তারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন এটা হচ্ছে ভিন্ন বিষয়। এইবার আসেন আমরা সরকারের অবস্থাটা দেখি। সরকারের একটা বাংলাদেশ ব্যাংক আছে, সেই বাংলাদেশ ব্যাংক বহু বছর ধরে লুটেরা পুঁজিপতিদের সাথে সম্পৃক্ত ছিল, এবং আওয়ামী লীগ সরকারের সময় এবং অন্তর্বর্তী সরকারের সময় তারা ঠিকমতো ব্যাংকিং খাতকে শৃঙ্খলা আনতে পারেন নাই। ব্যাংকিং খাত কিন্তু এখনো শৃঙ্খলা আসেনি। আজকের পত্রিকায় আমি সম্ভবত দেখেছি 20টার বেশি ব্যাংক দুর্বল অবস্থায় আছে, কি জানি আছে। সিআরআর যে জমা দিতে হয়, অর্থাৎ বাধ্যতামূলক যে ঋণ এবং আমানতের যে প্রভিশন বা একটা সঞ্চিতি যেটা বাংলাদেশ ব্যাংকে রাখা লাগে, সেটা অধিকাংশ ব্যাংকের নাই। এবং গড় যে এই যে সিআরআর এর যে গড়, সেটা বাংলাদেশে নাকি 3% নিচে নেমে গিয়েছে, যেটা কিনা পাকিস্তানে পর্যন্ত 21%, শ্রীলঙ্কা 19%। বাংলাদেশে সেটা 10%-এর নিচে চলে যাওয়াটা একটা চিন্তার ব্যাপার, সেখানে এটা 2.5%। তার মানে বাংলাদেশে যত ঋণ দেওয়া হয়েছে সেই ঋণের সঙ্গে আমানতদারের স্বার্থ রক্ষার জন্য যে অনুপাত রাখা দরকার, সেই অনুপাত বাংলাদেশ ব্যাংক বজায় রাখতে পারে নাই। তাহলে বাংলাদেশ ব্যাংক করেটা কি? এখন এই যে মুদ্রাস্ফীতি কমাবে, মুদ্রানীতি কে ঘোষণা করে? মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি কমানোর জন্য মুদ্রানীতি ঘোষণা করবে। যে বাংলাদেশ ব্যাংক ব্যাংকের টাকা বাঁচাইতে পারে না, যে বাংলাদেশ ব্যাংক আমানতদারের স্বার্থ রক্ষা করতে পারে না, যে বাংলাদেশ ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে অতীতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বদলে গিয়েছেন সবাই, নাকি বাংলাদেশ ব্যাংকের পুরো খোল নলচে বদল হয়ে গেছে। ব্যাংকিং খাতের প্রকৃত সংস্কার ছাড়া, আমানতদারদের টাকা ফেরত দেওয়া ছাড়া কোনোদিন এই অর্থনীতিতে শৃঙ্খলা ফিরবে না। সরকার কি করে? ব্যাংক উদ্ধার করতে যাচ্ছে। ব্যাংক উদ্ধার না, আমানতদারকে উদ্ধার করেন। আমানতদার তখন টাকাটা নিয়ে আরেকটা ব্যাংকে রাখবে, ভালো ব্যাংকে রাখবে। ওনারা যাচ্ছেন ব্যাংক বাঁচাইতে। ব্যাংক বাঁচানোর কিছু নাই, আমানতদারের টাকা ফেরত দিয়ে দেন। আমানতদার ওই ব্যাংককে টাকাই রাখবে না এরপরে আর। আজকে আপনি যে ব্যাংক বাঁচাবেন, কালকে যদি আমানতদারকে টাকা ফেরত না দেন কি হবে? আমানতদার মরে যাবে। আর কালকে যদি আপনি আমানতদারকে টাকাটা ফেরত দেন, ব্যাংকটা মরে যাবে। তো সেই যে ব্যাংক মরে যাবে, আমানতদারের টাকাটা ফেরত দিয়ে দেন, সাধারণ আমানতদারের টাকা। সেটা নিয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইবার আসেন একটা জায়গায় আসি, সম্পদ নিয়ে একটু আগে আজিজ ভাই ব্যাখ্যা দিচ্ছিলেন। এই যে বাড়ি বিক্রি, ফ্ল্যাট বিক্রি, জমি বিক্রি, অথবা জমি ডেভেলপারকে দিয়ে যে এক ধরনের চুক্তি করে না, সেই জায়গায় একটা অদ্ভুত আইন করেছেন সরকার, এবং এই আইনটা নিয়ে কেউ কথা বলছে না। সেটা হচ্ছে, মনে করেন আপনি একটা বাড়িতে ছিলেন, আপনি ব্যাখ্যাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি একটা বাড়িতে ছিলেন, আপনি বাড়ি ভাড়া দিতেন না, নিজের বাড়িতে থাকেন। আপনি বাড়িটা ডেভেলপারকে দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে আপনি 50 লক্ষ টাকা সাইনিং মানি নিয়েছেন। এটা আয়, এটার উপরে কর দিবেন, ঠিক আছে, এটা আপনার সম্পদের উপরে অর্থ যুক্ত হয়েছে। কিন্তু ডেভেলপারকে যখন আপনি এটা দিয়ে দেন, তখন তো আপনি অর্ধেক জমির সত্ত্ব ত্যাগ করেন, এবং ডেভেলপার এটা বানানোর বিনিময়ে ডেভেলপার একটা লাভ করে। তাহলে আপনি জমির প্রকৃত মূল্য কিন্তু আপনি পান না। আপনি অর্ধেক জমির বিনিময়ে আপনি অর্ধেক ফ্ল্যাট পান, 50%। তাহলে আপনি যে জমিটা হারালেন, তাহলে সম্পদের মূল্য কমবে তো এখানে। সম্পদের মূল্য না, তার মানে যে জমির মালিক তার অংশের সম্পদ। আপনি কি করেছেন? আপনি 1 কোটি টাকার একটা জমি 50% ডেভেলপারের সাথে এগ্রিমেন্ট করেছেন। তাহলে 50% জমি তো আপনি ডেভেলপারকে দিয়ে দিয়েছেন, যেটা ডেভেলপার ওটার উপর ফ্ল্যাট বানিয়ে জমি সহ বিক্রি করবে। তাহলে আপনি 100% জমির দাম কি আসলে আপনি পান না। আপনি ওই 50% জমি, আপনি ওই 50% জমির বদলে আপনি ফ্ল্যাট পান এই পাশে কিছু। আপনার অর্ধেক জমি থাকলো, আর বাকি অর্ধেক জমি ডেভেলপারকে দিয়ে আপনি ফ্ল্যাট নিলেন, উনি নির্মাণ করে দিল, নির্মাণ করে আপনাকে দিল। এইখানে অঙ্কটা কিন্তু একটু জটিল, এই অঙ্কটা বিবেচনায় নিতে হবে। আপনি 1 কোটি টাকার জমি দিয়ে দিলে আপনি 50 লাখ টাকার জমি হারান, এবং তারপরে একটা হিসাব করা হয় যে এই জমি, ওই জমি এবং ফ্ল্যাটের দাম দিয়ে যদি তার চেয়ে বাড়তি কিছু থাকে, ওইটা সাইনিং মানি হিসেবে অ্যাডজাস্ট করে। তাহলে ঠিক আছে, আপনি 50 লাখ টাকা সাইনিং মানি পেলেন, এটাকে আয় ধরা হলো। কিন্তু আপনি তো ওই বাড়িটাতে থাকতেন, তাহলে আপনি তো বাড়ি ভাড়া দিতেন না। এখন ডেভেলপার আপনাকে সেই জন্য একটা বাড়ি ভাড়া দেয়, 40,000 টাকা বা 50,000 টাকা আপনাকে বাড়ি ভাড়া দিচ্ছে।
সরকার বলেছেন ওইটাও আপনার আয়, বলে ওইটার উপরে ট্যাক্স দিতে বলছে। ওইটাকে আপনি ইনকাম করছেন? ওইটা হচ্ছে মানে বাড়ি ভাড়া হিসাবে, হ্যাঁ ওইটা ইনকাম না, ওটা তো ওইটা আপনি ইনকাম করছেন না। আপনার বাড়িটা ভাড়া, আপনি আগে ভাড়া ছাড়া থাকতেন, এখন আপনি বাড়ি থেকে সরে গিয়েছেন বলে ডেভেলপাররা আপনাকে আরেক জায়গায় থাকার জন্য 50,000 টাকা থাকতে দিয়েছে। তো এটা তো আপনার ব্যয় হলো, আপনার সম্পদ থেকে এটা মাইনাস হওয়া উচিত, এটা প্লাস হবে কেন? বাড়ির দাম, বাড়িটা থাকলে আপনি কি হতো, প্রতি মাসে 50,000 টাকার বাড়ি ভাড়ার সুবিধা আপনি পেতেন, সেটার জন্য তো আপনি কোনো কর দিতেন না। সেজন্য কর দিতে হতো না। নিজের বাড়িতে থাকলে আপনি কর দিতেন? আপনি কর দিতেন না তো, আপনি নিজের বাড়িতে থাকেন, ওটার উপর আয়কর হয়। তো আপনি নিজের বাড়িটা একজনকে বানাতে দিয়েছেন বলে ডেভেলপার আপনাকে ওই সময়টুকু পুনর্বাসনের জন্য আরেকটা জায়গায় থাকতে দিয়েছে। তো সেটা তো আপনার বাড়ি ভাড়ার যে মূল যে সম্পদ মূল্য সেখান থেকে মাইনাস হওয়া উচিত, এটা প্লাস হবে কেন? আপনি আমার কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। সরকার এটা প্লাস করেছে, এখন এইটা সমালোচনা করা যাবে না? না, এটা সমালোচনা করা যাবে, কিন্তু সরকার বলছে সমালোচনা করা যাবে না, সরকার বলছে না, মানে সরকার বিভিন্ন সরকার বলছে যে বিরোধিতা করার উদ্দেশ্যেই শুধু বিরোধিতা করা হচ্ছে। এখন যে আমি সমালোচনা করলাম একটু, আমি কি বিরোধিতা করছি? আসলে কোনো বিরোধিতার উদ্দেশ্যে করছি না। এটা হচ্ছে হিসাবের একটা ফাঁকি, একটা হিসাবের একটা অদ্ভুত হিসাব আর কি। তো এইটা তো আমার আয় হচ্ছে না, আমি তো আগে 35,000 টাকা খরচ করতাম না, এবং এখন আমি 35,000 টাকা পেয়ে আমার কাছে থাকছে না। জি, পরিষ্কার। আচ্ছা, গেল। এইবার আসেন, সরকার বলেছে আপনি যদি অতিরিক্ত দামে বাড়ি বিক্রি করেন, অর্থাৎ মৌজা রেট আছে 1 লক্ষ টাকা, কিন্তু আপনি বিক্রি করেছেন তার চেয়ে বেশি দামে, তাহলে অতিরিক্ত যে টাকাটা হলো এটা অপ্রদর্শিত হয়ে যাবে, এটা আজীবন হয়। তখন বলেছে আপনি যদি এটা ঘোষণা করে দেন তাহলে একটা কর দিবেন, আর ঘোষণা না করলে, করেন নাই, ধরা পড়লে কর দিবেন। ঠিক আছে, এটা তো আগেও একই নিয়মই ছিল। কিন্তু সমস্যাটা কোথায় আমি আপনাকে বলি, সমস্যাটা হচ্ছে অধিকাংশ জায়গাতে মানুষ মৌজা রেটের উপরে লেনদেন যখন করে, সে অপ্রদর্শিত টাকা দিয়ে করে, এবং অপ্রদর্শিত অবস্থায় এটা লেনদেনটা হয়, কোথাও লেখা থাকে না কে কত টাকা নিয়েছে, এবং তাতে করে সরকার কি হয়, সরকার কর বঞ্চিত হয়। এটা সত্য কথা। কিন্তু এইটাকে যদি প্রকাশ্যে আনতে হয়, তাহলে এই পদ্ধতিতে কিন্তু আনা যাবে না। কেন আনা যাবে না? আনা যাবে না এই জন্য যে সরকার বহু জায়গাতে মৌজা মূল্য কম নির্ধারণ করে রেখেছেন, আবার সরকার বহু জায়গাতে মৌজা মূল্য বেশি নির্ধারণ করে রেখেছেন। সরকার মৌজা মূল্য নির্ধারণ করতে যান কেন? সরকার মৌজা মূল্য নির্ধারণ করতে মার্কেটের উপরে ছেড়ে দেওয়া উচিত। মার্কেটের উপরে ছেড়ে দিবেন, যে টাকায় বিক্রি হবে সেই টাকায় রেজিস্ট্রি হবে। আপ ডাউন করে তো না, সেই টাকায় রেজিস্ট্রি হবে। কিন্তু আপনি যখন মৌজা মূল্য নির্ধারণ করে রেখে দিয়েছেন, তখন তো আপনি সুযোগটাই দিয়ে দিয়েছেন যে এই দামে কেনা বেচা করলে কেউ আপনার জিজ্ঞেস করবে না মৌজা মূল্য এটা। তাহলে লোকে কি করে, মৌজা মূল্য হচ্ছে 10%, 20%, 30% বাড়িয়ে বা এরকম একটা বাড়িয়ে একটা লেনদেন করে। এবং এটা কিভাবে ঠিক হয় জানেন? এটা ঠিক হয় ধরুন ওই একই সময় 50টা দলিল সিগনেচার হচ্ছে বা 100টা দলিল সিগনেচার হচ্ছে, ওইখানে মূল্য ওইটার আশেপাশেই সবাই করে, এবং সাব রেজিস্ট্রি অফিস থেকে ওইটা আশেপাশেই সবাই করে, যারা বেচা কিনা করে তারাও করে, কারণ তারা জানে বাজারে কি দামে লেনদেন হচ্ছে আর মৌজা মূল্য কিভাবে নির্ধারণ করা হচ্ছে এবং আগের 10টা দলিল কিভাবে হয়েছে। যে আমরা আরেকটি প্রসঙ্গে যেতে চাই, ফলে আপনি এটাকে কি করে ঠেকাবেন? মৌজা মূল্য নির্ধারণ করতে কোনো প্রয়োজন নাই, মানুষ গিয়ে হিসাব করবে এত টাকা বা এত টাকা, তারপরে সে যদি অর্থ প্রদর্শন করতে চায় তাহলে যে মূল্যে কেনা বেচা করেছে সেই মূল্যেই করবে, কম হলে কম, বেশি হলে বেশি। জমির দাম তো উঠার নামা করে। মুশকিলটা কোথায় জানেন? সরকারের কাগজের মধ্যে কিছু কিছু অদ্ভুত ব্যাপার আছে। আজকে যদি আপনি মনে করেন সলিমপুর বলে একটা কোনো জায়গা আছে, সলিমপুরে আপনারা জমি লেনদেন করছেন, সেইখানে যদি আপনি 1 লক্ষ টাকা কাঠা জমি লেনদেন করেন, তাহলে ওইটা স্ট্যান্ডার্ড সেট হয়ে যাবে। পরের জন যদি 80,000 টাকা কেনা বেচা করে, তাহলে বলবো আপনি কর ফাঁকি দিচ্ছেন। তো জমির দাম কমে না? জমির দাম কমে, জমির দাম বাড়ে, এমনকি জমির দাম 0 পর্যন্ত হয়ে যায়। পুরো পৃথিবীতে সেটার একটা স্ট্রাকচার। সরকার কোনোদিন জমির দাম কমতে দেয় না, ও কমটা কোনোদিন স্বীকার করবে না, সবসময় বলবে বাড়বে। আরেকটা মজার ব্যাপার আছে, কোনো জায়গাতে সরকার এবার যেটা নিয়ম করেছেন, আয়কে 15% ধরে নিতে হবে, যে আপনি কোনো না কোনোভাবে 15% লাভ করেছেন। আমি একটা উদাহরণ দিই। বাংলাদেশে কতগুলি বড় বড় অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে। তো আমি যখন প্রথম ব্যবসা শুরু করি, আমি এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম টেলিভিশনে। তো যাওয়ার পরে দেখা গেল বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান, তার কর দেয় হচ্ছে 9%। সেখানে কর্মকর্তারা বাধ্য করলেন যে আমি একটা ছোট্ট প্রতিষ্ঠান, আমাকে কর দিতে হবে 15%, এবং উনি 15%-এর নিচে মানবেন না। কিভাবে? আমার প্রফিট 15% ডিক্লেয়ার করতে হবে। বৃহৎ বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান তার বাৎসরিক
আয়ের যে প্রফিটের যে হার সেটা নির্ধারণ করেছে 9%-এ। আর ছোট প্রতিষ্ঠানকে তারা জীবনের প্রথম কর দেওয়ার সময় বলছে আপনি 15%-এর নিচে দিতে পারবেন না। যে আমরা স্পেসিফিক বাজেটের যে স্পেসিফিক বাজেটের আয় না, বাজেটের স্পেসিফিক আমি আপনাকে তো বলছি, বাজেটের স্পেসিফিক কি বাজেটের আয়, তাহলে বাজেট যেখান থেকে আয় করবে। আমি বলছি যে বাজেটের যে সব স্পেসিফিক বিষয় আছে সেই আলোচনার পাশাপাশি মানে সেই আলোচনার থেকেও আমরা মানে এটার যে রাজনৈতিক প্রতিক্রিয়া হয় একটা বাজেট উত্থাপন করার পরে সরকার এবং বিরোধী দলের পক্ষ থেকে, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। যে মানে এই সরকারের পক্ষ থেকে বাজেটকে একেবারেই জনবান্ধব বলা, আর বিরোধী দলের পক্ষ থেকে এটা জনবিরোধী বাজেট বলা। কোনো বাজেটই জনবিরোধীও না জনবান্ধবও না। বাজেটকে আমরা জনবান্ধব এবং জনবিরোধী এটা করতে যাই কেন? বাজেট হচ্ছে একটা বাজেট, একটা আয় ব্যয়ের হিসাব। আপনি ইনকাম করবেন এবং আপনি খরচ করবেন। বাজেট হচ্ছে সরকারের আয় ব্যয়ের হিসাব, এবং সরকার আয় করবে কোথা থেকে এটা বলে, এবং সরকার ব্যয় করবে কোথায় সেটা বলে। বাজেট জনবান্ধব হয়েছে কিনা এটা নির্ভর করবে হচ্ছে এই বাজেট করার পরে। বাজেট যখন বাস্তবায়িত হবে তখন আপনার জীবনে আনন্দ ফিরে আসছে কিনা, আপনার খরচ কমছে কিনা, আপনার জীবনে স্বাচ্ছন্দ্য আসছে কিনা, আপনার স্বাস্থ্যের যে বাজেট বেড়েছে এই কারণে আপনি স্বাস্থ্য সেবা বেশি পাচ্ছেন কিনা, এগুলো দিয়ে হিসাব হবে, জনবান্ধব না বান্ধব না। কেউ কি একটা হিসাব দেখার পরে বলতে পারে যে এই হিসাবটা জনবান্ধব হিসাব? হ্যাঁ, কি পারে, কোথায় পারে হচ্ছে যদি দেখে যে হ্যাঁ জনবান্ধব কেন, আমার আগের চেয়ে করের বোঝা বাড়ে নাই, জনবান্ধব কেন, এই বাজেটের ফলে অনেক কর্মসংস্থান তৈরি হবে, এরকম যদি একটা আশা ভরসা পাওয়া যায় তখন লোকে বলে যে এই বাজেটের মধ্যে অনেক জনবান্ধবতা আছে। তো ফলে কোনো বাজেটই তো জনশত্রু না, সব বাজেটই জনবান্ধব। কিন্তু এই বন্ধুত্বের পরিমাণটা কতটুকু, এইটা নিয়ে হচ্ছে বিরোধী দলগুলি সমালোচনা করে যে আপনি আমার কতটুকু বন্ধু হইছেন। আপনি অনেক ধরনের বন্ধু হতে পারেন। একটা যে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না, 3 দিন গিয়েছেন, বন্ধু বাড়িতে থাকে না, অথবা তালা মেরে চলে যায়, অথবা ভিতরে থেকে বলে আমি নাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন হচ্ছে এইটা হচ্ছে একটা বন্ধুত্বপূর্ণ বাজেট। আর ওইটাও তো একটা জনবান্ধব। আরেক বন্ধু বলে তুমি আমার বাসায় আসো না, কি হয়েছে, রান্না করছিলাম বাসায় পাঠিয়ে দিচ্ছি, ওইটাও জনবান্ধব। জি, ধন্যবাদ। আমরা একটু ভিন্ন আলোচনায় যাই, মানে এই বাজেটের আলোচনার বাইরে, সেটা হচ্ছে সংবিধান। আজিজ ভাই, আপনার কাছে দিয়ে শুরু করতে চাই। সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিকে আহ্বান জানিয়েছিল সরকার, এবং আজ বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে সংবিধান সংশোধন কমিটিতে তারা থাকবেন না যদি এটা সংবিধান সংস্কার না হয়। বিরোধী দল কি এখানে, বিরোধী দলের পক্ষ থেকে আছেন মানান ভাই, তার কাছে যাব, কিন্তু বিরোধী দল কি এই সংবিধান সংশোধন আর সংস্কার এই শব্দের মধ্যে আটকে গেল নাকি? মানে এটিও একটি প্রসঙ্গ সরকারের, যে বিরোধী দল সামহাও কোনো না কোনো ভাবে একটা বিরোধিতার জায়গায় থাকতে হবে, একটা পিছনে যেতে হবে। একটা হয়েছিল গণভোট করে, একটা হলো সংস্কার কমিশন করার কথা, পার্লামেন্ট থেকে একটা কমিটি করে সংস্কার কমিশন, এবং তারপরে ঐক্যমত্য কমিশন করার কথা। সেই জায়গাটা আছে এখানে। সংবিধান, আমি এখন গুগলে সার্চ দিয়ে গেলাম, সংস্কার আর সংশোধনের অর্থ খুব দূরে না, দূরে না, একই। হ্যাঁ, আপনি দূর না, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। হয় ইগো, আর না হলে ধরবেন পদ্ধতি। সংস্কার অর্থাৎ সংবিধান সংস্কার পরিষদ করলে ওনারা বলতে চাচ্ছে সংবিধানের আমূল পরিবর্তন করা যাবে, এবং গণভোটে যেটা রায় আসছে সেই রায়টির সাথে হুবহু বাস্তবায়ন করতে হবে এই জায়গায়। আর সরকার বলতেছে যে না, সংবিধান অনুযায়ী সংবিধানের সংশোধন ছাড়া সংস্কার শব্দই নাই। হ্যাঁ, কিন্তু আপনার 2000 কত সালে 41 দফা দিয়েছিল বিএনপি, সেখানে সংস্কার লেখা আছে 31 দফায় সংস্কার লেখা আছে। তো তখন হয়তো সংবিধান হয়তো খেয়াল করে না যে ড্রাফট করছে সংস্কার বলতে সংশোধন একই বুঝছে হয়তো। কিন্তু আমার বক্তব্যটা এখানে যে আমার কথা হলো যে অভ্যুত্থানের শেষের দিকে একটা পলিটিক্যাল দাবি আসছে, ফ্যাসিবাদের বিলোপ চাই, তার মানে গণতন্ত্র চাই, আইনের শাসন, সুশাসন। তারপরে এই জায়গায় যেতে আমার মনে হয় যে জায়গায় জটিলতাটা বাড়ছে, এতে তো যদি ছাপার করে জনগণ করবে, আর যদি তিরস্কার করে হয় সরকারি দল নাই বিরোধী দলকে করবে। আমরা তা করতে চাই না। আমার কথা হলো গঠনমূলক আলোচনা করে আপনার সংবিধানটা, আমি পার্লামেন্টে বলতে দেখছি যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি কথা বলেন, উনি বলছে যে আমরা যে 7 অনুচ্ছেদ আছে যেখানে বাইন্ডিং দেওয়া আছে যেটা সংস্কার করা যাবে না, যে সংসদ সর্বময় ক্ষমতার অধিকারী, আমরা সেটাও সংশোধন করব বলছে। সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে জুলাই সনদ যেটি বিএনপি
স্বাক্ষর করেছে তার পুঙ্খানুপুঙ্খরূপে বাস্তবায়ন করবে, সেটা না, সরকারের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে। এখানে একটু প্রশ্ন আছে। সংস্কার কমিশন আউলে বাজায় দিয়ে গেছে, সংস্কার কমিশনের বই নিয়ে আসেনি। ওখানে যারা নোট অফ ডিসেন্ট, জামাতে নোট অফ ডিসেন্ট দিচ্ছে, সবাই নোট অফ ডিসেন্ট আছে। যে যে জায়গায় পয়েন্টে নোট অফ ডিসেন্ট দিচ্ছে সেখানে ব্র্যাকেটে লিখে আছে নোট। হ্যাঁ, যদি জনগণের ম্যান্ডেট পায় এই নোট অফ ডিসেন্টে, তাহলে তাদের মতো করে বাস্তবায়ন করতে হবে। বিএনপি তো জনগণের ম্যান্ডেট পেয়েই ক্ষমতায় এসেছে। না, ওইটাই। তাহলে যদি আপনি জুলাই সনদ দেখেন, জাতীয় সনদ যেটা প্রিন্টেড ফর্মে আসছে, তাহলে তো যেসব জায়গায় যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা তো তাদের ধরেন বিশেষ করে বিএনপি 2/3 মেজরিটি পাইছে, তাহলে তারা বাস্তবায়ন করতে বাধ্য না। যদি গণভোটের প্রশ্ন আসে, আর্গুমেন্টটা এইটা আছে, জুলাই সনদে তো ওখানে লেখা আছে যে তারা এটা বাস্তবায়ন করতে বাধ্য না। তারা বলে যে ভোট পাইছে অত পার্সেন্ট। ওই আদেশটাই তো রাষ্ট্রপতি তো সংবিধান অনুযায়ী আদেশই দিতে পারে না। গণভোট নিয়ে তো বিএনপির পক্ষ থেকে একটা পলিটিক্যাল আর্গুমেন্ট আছে যে এটি কতটুকু সঠিক তরিকায় হয়েছে। তো কিন্তু বিএনপির পক্ষ থেকে তো বারবার এটা বলা হচ্ছে যে জুলাই সনদ তারা স্বাক্ষর করেছে সেটি তারা উইথ নোট অফ ডিসেন্ট তারা বাস্তবায়ন করবে। হ্যাঁ, নোট অফ ডিসেন্ট যেখানে দিছে সেখানে তো রেয়াত দিছে। যে পার্টি ধরেন যদি জামাত যদি সরকার গঠন করতো, তারা তো নোট অফ ডিসেন্ট দিছে, ওই জায়গাতে তারা বাস্তবায়ন করতে বাধ্য থাকতো না। তারা ওইভাবেই তো স্ট্যান্ড নিত যে আমরা তো নোট অফ ডিসেন্ট দিচ্ছি, জুলাই সনদে তো আমাদের দায় মুক্তি দিয়ে দিছে, তো দায় মুক্তি দিছে। আমার এই জায়গায় বক্তব্য, জুলাই সনদ জাতীয় সনদে দায় মুক্তি যেহেতু বিএনপিকে দিছে, আমার মনে হয় এটা যেহেতু অভ্যুত্থানের শক্তি সব, তারা গঠনমূলক আলোচনা করে এটা সংশোধন করে নিক। আমার কথা হচ্ছে সংবিধান সংশোধন বা সংস্কার হলেই তো হইলো, এবং আমি সর্বশেষ দেখলাম তো সালাউদ্দিন আহমেদ বলছে তো যেসব জায়গায় কয়েকটা অনুচ্ছেদে শেখ হাসিনা করে গেছে যে এখানে কোনো সংস্কার করা যাবে না, এটা চেঞ্জ করা যাবে না, সম্ভবত 7 ক খ, সেখানে জুলাই সনদ উল্লেখ করে বলছে যে সংবিধান সার্বভৌম, আমরা সবাই মিলে এটাকে চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, এটা করলেই তো হইলো। আমার কথা হলো আমরা গণতন্ত্রের পথে হাঁটতে চাই, সংশোধন করে ফেলে, আমরা জনগণ সমর্থন দেবো, বসে আছি। জি মানান ভাই, এই মানে যেটি আজিজ ভাই বলছিলেন যে সংশোধন, সেটি সংশোধনের নামে হোক আর সংস্কারের নামে হোক, যেখানে আপনি নিকট অতীতে কিন্তু আপনি কোনো সংবিধান সংশোধন বলেন আর সংস্কার বলেন কোনো অর্থে সরকারকে, আপনি বিরোধী দলকে আহ্বান জানাতে আমরা দেখিনি। এই রাজনৈতিক কালচারটি মনে হয় খুব অনুপস্থিত ছিল বিগত বেশ কিছু সময় ধরে। সেখানে সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে এই আহ্বান জানানো হয়েছে বিশেষ কমিটিতে তাদের প্রতিনিধি দেওয়ার জন্য, আলোচনা করার জন্য, এবং সেটি সংশোধন হোক আর সংস্কার হোক, যদি এর পরিবর্তন হয়, গণমুখী একটি সংবিধান আমরা পাই, সংকটটা কোথায়? মানে একটি শব্দের জায়গা নিয়ে হচ্ছে বিরোধী দলের বিরোধিতা কেন? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, এটার আলোচনা করতে গেলে তো পিছনে যেতে হবে, কিন্তু পিছনে যাওয়ার সময় খুব কম। আমি আপনাকে মোটা দাগে যেটা বলতে চাই যে 15 বছর আমরা কিন্তু ফ্যাসিবাদের শিকার ছিলাম। ডামির নির্বাচন হয়েছে, আমরা কিছু করতে পারি নাই। শুধুমাত্র সংবিধানের দোহাই দিয়ে, সংবিধান রক্ষার দোহাই দিয়েই কিন্তু জনগণকে বঞ্চিত করা হয়েছে, তার ভোট অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, গুম খুন আয়নাঘর তৈরি করা হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। সংবিধান লঙ্ঘন করেই তো এটা হয়েছে। সংবিধানকে তো মানা হয় নাই, সংবিধানকে কাটাছাড়া করা হয়েছে ইচ্ছা মতন। সেই প্রশ্ন সরকারও করে না, সরকার করে। আজকে যে জায়গাগুলো এরকম করে যাতে কেউ করতে না পারে, এই জন্য সংস্কার প্রয়োজন। যার কারণে ম্যাডাম জিয়াও কিন্তু বলেছিলেন যে 72 সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান আমাদেরকে, হ্যাঁ, যখন এটা তৈরি করা হয়েছিল সে সময় এটা আমাদের যতটুকু ছিল সেই ব্যাখ্যা কিন্তু আমি একটু এখানে একটু ইন্টারফেয়ার করতে, সেই ব্যাখ্যা কিন্তু সংসদে সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি ব্যাখ্যা দিয়েছেন যে যেই কোর্টটি বিরোধী দলের পক্ষ থেকে করা হয় যে বেগম খালেদা জিয়া তার তিনি সেই সময় যে কথাটি বলেছিলেন 72 সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার কথা, এটি একটি রেটরিক অর্থে, এটি আক্ষরিক অর্থে একেবারে সংবিধানকে ফেলে দেওয়া, সেই অর্থে মানে মিন করা হয়। আমি আপনাকে ওই জায়গাটাও থেকে যদি ফিরে আসি, প্রধানমন্ত্রী গণভোটের পক্ষে ভোট চেয়েছেন এবং আমি বিশ্বাস করি উনি হয়তো ভোট দিয়েছেন, এটা উনিই বলতে পারবেন না। উনি ভোট চাইলে উনি ভোট দিয়েছেন, এটা আমি বিশ্বাস করি। ঠিক আছে, তো বিশ্বাস করে ঐকমত্য কমিশনে আপনারা সাইনও করলেন এবং নিজেদের 31 দফার প্রথম দফায় আপনি সংস্কার লিখলেন,
সংশোধন লিখলেন না। এখন এসে কেন আপনি সংশোধনের জন্য কমিটি করবেন? আজিজ ভাই যেটা বলছিলেন সংস্কার এবং সংশোধন সমর্থক কাছাকাছি যদি হয় তাহলে আপনি জনগণের যেটা ভোট দিয়েছে আপনি জনগণের টার্মটাকেই গ্রহণ করেন, করে আপনাকে ওটার জন্য শপথ গ্রহণ করেন। আজকে নির্বাচন কমিশন কিন্তু শপথ বাক্য পাঠ করিয়েছে, নির্বাচন কমিশনের সেই শপথ একদল নেই নাই। তো এটা তো এমনি এমনি হয় না, এটা তো আইনতভাবেই করেছে এবং বিরোধী দলে যারা আছে তারা তো সেই শপথটা গ্রহণ করেছে। ওই ওটটা না হলে আপনি মৌলিক সংস্কার করতে পারবেন না। আপনি এখানে রংচং করতে পারবেন, এটা সংশোধন করতে পারবেন, যেখানে দাগ লাগছে একটু ইয়ে করে দিলাম, কিন্তু এর শেপটাই যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে সংস্কার করতে হবে, আপনাকে এই সংবিধান সংস্কারের জন্য ওত নিতে হবে এবং সবাই মিলেই সেটা করতে হবে। আমাদের দেশের ইতিহাসে কিন্তু গুরুত্বপূর্ণ সংশোধন মানে চেঞ্জ আনা হয়েছে সংবিধানে শুধুমাত্র সংশোধনের মাধ্যমে। মানন ভাই, না, এই পর্যন্ত যা আনা হয়েছে সেগুলো সংশোধনের মাধ্যমে আনা হয়েছে, কিন্তু এইগুলো আমাদের আমাদের রাজনীতি, অর্থনীতি, আমাদের জীবন ব্যবস্থাকে কি করতে পারে, স্টেবল করতে পারে নাই। কাজেই এখানে একটা পরিবর্তন প্রয়োজন। আজকে যদি আপনি সংবিধানের দোহাই দেন, সংবিধান মেনে তার হাসিনার পতন হয় নাই, হয়েছে। আপনি যদি আজকে সংবিধান মনে করেন তাহলে সংবিধান মানেন, যদি ওইটাই ধারাবাহিকতা মানেন তাহলে তো হাসিনা এখনো প্রধানমন্ত্রী থাকে, যেটা সে মাঝে মাঝে ইন্ডিয়া থেকে বলতেছে। তা আপনি তো ওইটা মানেন না, খালি নিজের টুক মানেন কেন? কাজেই এই অভ্যুত্থান একটা পরিবর্তনের জন্য হয়েছে, একটা মৌলিক পরিবর্তন হয়েছে। বারবার তো আমাদের এই জাতি কেন রক্ত দিতে হবে? যদি এই রক্তের সাথে বিএনপি বেঈমানি করে এবং সেটা যদি মানে বাস্তবতার ক্ষেত্রে এভাবে নিয়ে যেতে চায়, বিএনপিকে এর মানে কড়া মূল্য দিতে হবে। জামাত এই ব্যাপারে কোনো আপোষ করবে না। জুলাই সনদ যদি বিএনপি বাস্তবায়ন না করে, জামাত ইনশাল্লাহ 11 দলীয় জোটকে সাথে নিয়ে আগামী দিনে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যা যা করা দরকার সেটাই করবে। কিন্তু ওই ঘষা মাজা করে, মানে আমরা যে আসার আগে একটু মেকআপ দিয়ে দিই না, এই মেকআপ দেওয়ার কোনো সুযোগ নেই। এখানে মেকআপ দিয়ে এটা সমাধান হবে না। ভিতর থেকে ক্যান্সারটাকে কি করতে হবে, কিওর করতে হবে, এর জন্য অপারেশন করতে হবে। এখন আপনি উপরে একটা ব্যান্ডেজ লাগাই দিয়ে যদি মনে করেন যে সব ট্রিটমেন্ট হয়ে গেছে, বিষয়টা তা না। এখানে ওপেন হার্ট সার্জারি করে পুরো সিস্টেমটাকে রক্ত চলাচল উপযোগী করে দিতে হবে, তাহলেই না রোগী সুস্থ হবে। তা রোগী সুস্থ করার জন্য এই ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে এখন অত্যাসম্ভব সম্ভব। যার কারণে এই 17 বছর কিন্তু তারেক রহমানও দেশে আসতে পারেন নাই, নিজের মাকে দেখতে পারেন নাই, নিজের ভাইয়ের জানাজায় আসতে পারেন নাই। উনি তো বড়, উনি গতকালকেই মনে হয় বলেছেন যে আমার পিছনের হাতটা এখনো হয়তো বাঁকা। তাহলে এত কিছু শিক্ষা পাওয়ার পরেও কি ওনারা সেটার পরিবর্তন করবেন না? যদি সেই পরিবর্তন কোনো কারোর ইশারায় এবং কারোর আনুকূল্য, কারোর কোনো ধরনের সাপোর্ট নেওয়ার জন্য, তাহলে এটা বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে একটা প্রতারণা হবে। জি, ধন্যবাদ তুষার ভাই। মানন ভাই যেটা বলছিলেন যে এই 72-এর যেই উদাহরণ আমরা বিরোধী দলের পক্ষ থেকে মানে বারবারই শুনি যে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, মানে 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া, সংশোধন অথবা মানে সংশোধন নয়, সংস্কার করতে হবে, এটাকে ওপেন হার্ট সার্জারি করে হচ্ছে এটার আমূল পরিবর্তন করতে হবে। আপনার মত কি? মানে সরকারের পক্ষ থেকে আমি ভাইয়ের উত্তর দেওয়ার আগে ভাইয়ের সাথে একটু জাস্ট জানার জন্য আমি একটু জিজ্ঞেস করতে চাই। যারা দেখেন পিএইচসি আছে, এনবিআর আছে, জুডিশিয়ারি আছে, হিউম্যান রাইটস আছে, এগুলোর ভিতরে তো মানে সরকারের লেজুর ভিত্তি করতেছে। এইভাবে করে কিভাবে তারা ফাংশন করবে? এটা তো সম্ভব না। এদেরকে তো স্বাধীন করতে হবে। যতটুকু স্বাধীনতা জুডিশিয়ারি ছিল ততটুকু আবার এই সরকার এখনই কি করে দিয়েছে, সেটাকে ডিসমিস করে দিয়েছে। এখন তাহলে তার দ্বারা মানে সংশোধনের মাধ্যমে যে মানুষ সুফল পাবে এটা আশা করা যায় না। জি, ধন্যবাদ। জি, তুষার ভাই। জি, সংবিধানের সংস্কারের সঙ্গে সংশোধনের আসলে কোনো বিরোধিতা নেই। এটা আসলে ইন্টারপ্রিটেশনের একটা বা এটা ব্যাখ্যার একটা ভুল বোঝাবুঝি। যেমন এই যে একটু আগে আমাদের সহ-আলোচক মান্নান সাহেব বললেন যে এই যে অমুক প্রতিষ্ঠানের ক্ষমতা নাই, তমুক প্রতিষ্ঠানের ক্ষমতা কম, তমুকটার উপরে সরকার কর্তৃত্ব করে। কারো কর্তৃত্ব কমানো বাড়ানো কিন্তু সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া না, সংশোধন করা। কর্তৃত্ব কম আছে বাড়াবেন, বেশি আছে কমাবেন, এটা তো সংশোধন। এটা তো ওইটা ছুঁড়ে ফেলে দেওয়া না। ছুঁড়ে ফেলে দেওয়াটা কেমন? পুরো সংবিধানটা বাতিল করে দেওয়া, যে না এই সংবিধান নাই, নতুন করে লিখবো। তাহলে বলে নাই, তাহলে কি বলেছে? এই সংবিধানের মূল কাঠামোটা আছে, সেইখানে কার কতটুকু এখতিয়ার বেশি কম সেটা ঠিক করতে হবে। কোথায় কোথায় সরকার ওভার এক্সারসাইজ অফ পাওয়ার করে সেটাকে কমাতে হবে।
প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। এখন সংবিধানের কিছু মূলনীতি রয়েছে, সেই মূলনীতি বদলানো বা সেই মূলনীতির পরিবর্তন, মানে আপনি যেগুলো একটু আগে যা বলছিলেন সেগুলো সবই তো সংশোধনের মাধ্যমে সম্ভব। সেটাই তো আমি বলছি। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সেটাই তো আমি ক্ষমতা বলছি। এটা আপনি পারবেন না। তারপরে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী এটাও থাকতে এটাও পারবে না। সংস্কার আপনি না, এটাও আনতে মানে গেলে এটা সংশোধনী এনে আনতে হ্যাঁ, হবে। সংশোধনী এটা সংশোধনী এনে আনতে সংস্কার হবে। করতে হবে এবং এটা মানে আমি আপনাকে সংস্কার, না, বিলে হবে না। আমি আপনাকে সংস্কার, কথাটাই একটু আমি শুনি। আপনাকে সংস্কার আর পুনর্নির্মাণের মধ্যে তফাৎটা বলি। মানে সংস্কার কি? সংস্কার হচ্ছে কোন একটা বাড়ি আছে মনে করেন, এটাকে আপনি সংস্কার করছেন, সেটা কি করছেন? জানালাটা একদিকে আছে, বন্ধ করে দিয়ে আরেকদিকে একটা জানালা কাটলেন। বারান্দা নাই, একটা বারান্দা যুক্ত করলেন। জি। কিংবা ছাদের মধ্যে বাগান নাই, বাগান করলেন। এগুলো হচ্ছে সংস্কার। জি। আর পুনর্নির্মাণ হচ্ছে বাড়িটাকে ফেলে দিলেন, নাই আবার তৈরি করলেন। জি। ওনারা সংস্কার বলতে যেটা বুঝেন ওইটা হচ্ছে ওই বাড়িটাকে ফেলে দিয়ে একটা নতুন সংবিধান তৈরি করা। তা না হলে সংশোধনী হচ্ছে সংবিধানকে ঠিক করার প্রক্রিয়া। সংবিধানের মতো চলবে, যেখানে যেখানে অসুবিধা বোধ করেছে সংসদ বসে সেসব জায়গাতে আইনের পরিবর্তন আনবে, সাংবিধানিক যে ধারাগুলি আছে সেটা পরিবর্তন আনবে, পরিবর্তন এনে সেটাকে সংশোধন করবে। যেমন এই যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি, এটার জন্য কিন্তু গণভোট হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাংলাদেশে আসবে কি আসবে না, এবং শুধু তাই না, একই সাথে কিন্তু এটাও এসেছিল যে প্রেসিডেন্ট পদ্ধতি পাল্টে গিয়ে যে পার্লামেন্টারি পদ্ধতি চালু হবে, গণভোট হয়েছিল না? হ্যাঁ, তাতে কি সংবিধানটা ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল? সংবিধানের একটা মূলনীতির পরিবর্তন হয়েছিল। তাতে কি 72-এর সংবিধান, 75-এর সংবিধান, 78-এর সংবিধান, মানে বিভিন্ন সাল দিয়ে আমাদের এখানে সংবিধান বলে, আপনি কিন্তু এটা মনে করেন। সাল দিয়ে সংবিধানের হিসাব হবে কেন? বাংলাদেশের সংবিধান এটা যেদিন থেকে গৃহীত হয়েছে সেদিন থেকে এটা একটা চলমান প্রক্রিয়া। এইটা সংশোধিত হবে সময় সময়ে তার প্রয়োজন অনুযায়ী। অতএব ওই যে প্রেসিডেন্ট পদ্ধতি থেকে পার্লামেন্টারি পদ্ধতিতে আসলো, তখন কি সব দলগুলি বলেছিল সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দেন? ছুঁড়ে ফেলে দেওয়ার কিছু নাই, সংবিধান কোথাও ছুঁড়ে ফেলে দেয় না। সংবিধান টাইম টু টাইম এইটাকে পরিবর্তিত করে সংশোধনীর মাধ্যমে, সেটাই হবে। আর বিএনপির ম্যানিফেস্টো কি ছিল সেটাও বিবেচনা নিতে হবে। বিএনপি কি কোথাও বলেছিল যে তারা তাদের ম্যানিফেস্টোর বাইরে গিয়ে সবকিছু মেনে নেবে? মোটেও বলে নাই। তারা তাদের ম্যানিফেস্টোর মধ্যে এটা বলেছে, এবং গণভোটের মধ্যে একটা ধারার মধ্যে ছিল যে দলগুলি তাদের ভোটারদের কাছে দেওয়া ম্যানিফেস্টো অনুযায়ী বিভিন্ন কাজ করবে। 4 নম্বর প্রশ্নের মধ্যে এটা ছিল। কিন্তু শুরুর দিকে কিছু জিনিস ওই অন্তর্বর্তী সরকার 3 প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, যেটা কিন্তু বিএনপি তখনই সমালোচনা করেছে, বিরোধিতা করেছে, এবং বিএনপি তার যেই বিএনপি সেই পজিশন থেকে সরে নাই। বিএনপি সেই পজিশন থেকে যেহেতু সরে নাই, বিএনপি মনে করছে যে তার সেই পজিশন পুরোপুরি ব্যাখ্যা করে সে ইলেকশন করেছে। ওখানে বলছে যে তুষার ভাই বলছে যে আমরা যেটা স্বাক্ষর করেছি সেটাই তো বিএনপি বলেছে যে যেখানে যেখানে তারা আপত্তি করেছিল, তারা বলেছিল আমাদের আপত্তির জায়গাগুলি আমরা আমাদের আপত্তি অনুযায়ী সংশোধন করব। কারণ ওই আপত্তি সহ আপত্তি যে আমরা দিয়েছি, এটা দিয়েই আমরা জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছি। কিন্তু এখানে একটা বিরোধী অবস্থা তৈরি হয়েছে। কেমন বিরোধী অবস্থা? যেটাই যে জামাত ইসলাম বলে, সেটা কি না, গণভোটে তো মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, অতএব গণভোট একদম শেষের দিকে ওনারা যেটা বলে সেটা হচ্ছে গণভোট হচ্ছে সংসদীয় নির্বাচনের উপরে স্থাপিত হবে। ঠিক আছে, মুশকিলটা হলো এই গণভোট যে আদেশ এবং যেভাবে হয়েছে সেটাই সংবিধান সম্মতভাবে হয় নাই, ফলে এখানে একটা জটিল অবস্থা রয়ে গিয়েছে। এবং এই জটিল অবস্থাটা তৈরি হয়েছে আরো চমৎকার ভাবে। গণভোট আর এটাতে একই দিনে হয়েছে, কোনটা আগে আর কোনটা পরে এটা আপনি কিভাবে হিসাব করবেন, কে কার উপরে প্রযুক্ত হবে, এটা হচ্ছে একটা জায়গা। আরেকটা হচ্ছে এই গণভোটে সকলেই যে ভোট দিয়েছেন, এই হ্যাঁ ভোট দেওয়ার জন্য একটা বিরাট কারণ ছিল নির্বাচনটা হওয়া, যেটা আবার সালাউদ্দিন সাহেব সংসদের মধ্যে বলেছেন যে নির্বাচন যাতে হয় সেই জন্য আমরা অনেক জায়গায় আপত্তি সহ মোটা দাগে হ্যাঁ ভোট দিয়েছি। এক ধরনের হিপোক্রেসি। আমি একটু দুইজনের কাছেই জানতে চাই, আমাদের দুইজনের কাছেই জানতে চাই। ইয়েস, আমার 30 সেকেন্ডসের কম লাগবে। আমার হচ্ছে আমরা এই সংসদে একজন প্রধানমন্ত্রীর সময়কাল 10 বছর করতে চাই, এখানে একটা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ করতে চাই, যেটা বিএনপিও একমত। দুইটা ব্যাপারে এটা কিভাবে সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে উইদাউট সংস্কার? সংস্কার হবে এই কারণেই যে বলছে যে ওখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে শুধু অনুপাত হারে,
জি। অনুপাত হারে উচ্চকক্ষ বিএনপি রাজি না, আপনারা চাইছেন না, অনুপাত হারে। কিন্তু এটা করতে পারবে না তো, এই না, জিনিসটা তো প্রশ্নটি নাই। হচ্ছে, আমি সহজ করে সংস্কার দিই। তো কোথায় আমি সংশোধন বলছি, হবে? আমার আমার কথা যেটা হচ্ছে, existence আমি আছে, প্রশ্নটা মানুষ যার ভাইকে সহজ অস্তিত্ব করে নাই, দিই। জি। উচ্চ কক্ষ নিম্ন কক্ষের অস্তিত্বই নাই, জি। আপনি সেখানে কি জি, জি, সংশোধন করবেন? আমি প্রশ্ন এটা সহজ তো করে নতুন দিচ্ছি, ব্যাপার, যেই একটা দুটি নতুন বিষয়ের জিনিস। কথা, যে দুটি বিষয়ের কথা বললেন মানন ভাই, যে উচ্চকক্ষ নিম্নকক্ষ এবং প্রধানমন্ত্রীর সময়কাল 10 বছর করা, এই দুই দুটি মেয়াদে 10 বছর। 10 যে বছর কয় করা, মেয়াদ, এটি মেয়াদ যে কয়টাই বিএনপি হোক। রাজি। এটি সংসদে রাজি হলে তো হবে না, এটা না, সংশোধনের না, উপর কি আর এটা- সংশোধন রাজি, না? আমার আমি কথা প্রশ্নটা হচ্ছে, করি। এখন পার্লামেন্টারি সিস্টেম, জি। বিএনপি বিরোধী, জামাত বিরোধী দল যে কমিটি করতে চাইছিল, আমার কথা হলো সংস্কার আর সংশোধন এই কথার ভিতরে থাকলে তো সমাধান হবে না। জি। তো আপনি কমিটির ভিতরে এটা যান। সংশোধনের জি, মাধ্যমে সালাউদ্দিন করা একেবারে এক যায় মিনিট না। সময় আছে। সালাউদ্দিন সাহেব বলছে যে তারা মৌলিক জায়গাও সংস্কার করতে রাজি। আপনারা এক প্রথম এটা সংশোধনের মাধ্যমে এই দুইটা করা যায় না। ঠিক অনুরূপভাবে আরো অনেকগুলো বিষয় আছে যা এই সংশোধনের মাধ্যমে করা সম্ভব না। এটা করতে গেলে সংস্কার করতে হবে এবং এটা গণভোটের রায় লাগবে। গণভোটের রায় লাগবে। আজিজ ভাই, প্রশ্নটি হচ্ছে যে প্রধানমন্ত্রীর 2 মেয়াদে 10 বছর যে দুই মেয়াদ না, ক্ষমতাকাল, যেকোনোভাবেই হোক, যত যেকোনো 10 মেয়াদই হোক। বছর 10 বছর তারা রাজি, বিএনপির BNP পক্ষ রাজি। থেকে সেখানে নোট অফ ডিসিশন আছে। বিএনপি বলছে যে পরপর 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর সময়সীমা 10 বছরের বেশি হবে না। এই যে প্রস্তাবনা, এটি সংসদে সংশোধনের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। এটা মৌলিক সম্ভব। সিদ্ধান্ত না। জি। সম্ভব। আমরা আমার সেটা কথা বলছি, শোনেন, এটা সম্ভব। জনগণ রাজনৈতিক দল তাহলে মালিক না সালাউদ্দিন দেশের। সাহেব কেন গণভোটের শোনেন, মতন একটা জিনিসকে এখানে আমার ইয়ে করে, বক্তব্য ওনার হচ্ছে, প্রস্তাবনায় তো শোনেন, গণভোট হয়েছে, আমার উনি বক্তব্য বলেছেন হচ্ছে এগুলো যে করতে হলে সংস্কার গণভোট লাগবে। সংশোধন করে প্রয়োজন ওনাদের যদি তারপরেও মনে হয় এটা হবে না, ওনারা আবার গণভোট দেখ, আমরা সবাই হাইকোর্ট দিয়ে পাস করে দেবো। জি, তো তুষার ভাই, তাহলে জি, তুষার তখন ভাই, আর টাকা জি, খরচ জি, হবে প্রশ্ন, না। জি, মান্নান ভাই, আমরা লাস্ট একটি তুষার ভাই থেকে একটু শুনি, যে যেটি মান্নান ভাই বলছিলেন যে এই সংশোধনীগুলো বা সংস্কারের মাধ্যমে যেই পয়েন্টগুলো আসছে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা সংশোধনের মধ্য দিয়ে। অসম্ভব না, অস্তিত্বই তো নাই, তা আপনি কিভাবে অসম্ভব না। করবেন? কিন্তু এই প্রধানমন্ত্রীর 2 মেয়াদের বিষয় না খুব অদ্ভুত। প্রধানমন্ত্রী যদি 2 মেয়াদেই হতে হয়, তাহলে সংসদ সদস্যরাও 2 মেয়াদে নির্বাচিত হয় না কেন? জি। আমার এটা একটা প্রশ্ন। সংসদ সদস্যরা পারিবারিক ভাবে নির্বাচিত হইতে পারবে, বাপের পরে ছেলে, ছেলের পরে ছেলের বউ, উনি ছেলের বউ সংসদ না থাকলে সদস্য নিজের হতে বউ, পারবেন, প্রেসিডেন্ট, নিজের বউ। প্রধানমন্ত্রী হতে পারবেন শুধু না। প্রধানমন্ত্রীর বেলায় বাজেটকে আমরা কেন গণবিরোধী বলছি? দেখেন, আমরা শুধু গণবিরোধী বলি নাই, আমরা এই বাজেটকে উচ্চাভিলাষী বলেছি, আমরা এই বাজেটকে বাস্তবতা বিবর্জিত বলেছি, এবং আমরা বলেছি যে এই বাজেটটা মানুষকে তার যে কাঙ্ক্ষিত লক্ষ্য, জন আকাঙ্ক্ষা, সেটা পূরণে ব্যর্থ হবে। দেখেন, বাজেটকে যদি আপনি আলোচনায় নিয়ে আসেন তাহলে দেখবেন 9,38,000 কোটি টাকার বাজেট। এই বাজেটের রাজস্ব আয় প্রায় 7 লক্ষ কোটি টাকার কাছাকাছি, 6,90,95,000 কোটি নির্ধারণ টাকা করা হয়েছে। নির্ধারণ করা হয়েছে। আপনি বলেন, বিগত বছর সমূহের ভিতরে সর্বোচ্চ রেভিনিউ কালেকশন কত? সেই রেভিনিউ কালেকশন যদি আমি সর্বোচ্চটা ধরে প্লাস ধরি গ্রোথ সহ, তাহলে এটা 4 লক্ষ কোটি টাকার প্লাসের বেশি হওয়ার কোনো সুযোগ নাই। 3 লক্ষ সামথিং কাছাকাছি। জি, হ্যাঁ, তাহলে এখানে 3 লক্ষ কোটি টাকা মানে এখানে ঘাটতি রয়েছে। এবং বাংলাদেশের যে ঋণ আছে, এই ঋণের যে প্রিন্সিপাল অ্যামাউন্ট দিতে হয় বাৎসরিক, এটাও প্রায় 1.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি। তাহলে 4.5 লক্ষ কোটি বা 4 লক্ষ প্লাস কোটি টাকা এখানে আমাদের ঘাটতি থাকবে। সেই ঘাটতি মেটানোর জন্য সরকার IMF, বৈদেশিক এবং বেসরকারি ব্যাংক, এই জায়গা থেকে সরকার ঋণ নেওয়ার চিন্তা করছে, কিন্তু এত টাকা ঋণ সরকার পাবে না। এই জায়গা থেকে বলা হচ্ছে যে এই বাজেটটা বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী, এবং এটা একটা রেকর্ড দেখানোর জন্য যে বাংলাদেশে এত কোটি টাকার বাজেট আগে কখনো দেওয়া হয়নি। আপনি যদি অন্যদিকে দেখেন তাহলে আপনার 234 কোটি বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বিগত 15 বছরে পাচার হয়ে চলে গেছে। এবং আমি এই জায়গাটায় আসতেছি। এই জায়গায় এসে আপনি কাগজে কলমে যে ধরনের মানুষকে কি দিচ্ছেন, মানে কমিটমেন্ট দিচ্ছেন, এই কমিটমেন্টটা বাজেট পাস হওয়ার পরে বাস্তব জায়গায় যখন আপনাকে মেলাতে হবে, সেই জায়গায় আপনি এটা রাখতে পারবেন না। আপনি যখন সরকারি কর্মচারীদের কি দিবেন, পে স্কেল দিবেন, ধাপে ধাপে দিলেও তো দিতে হবে।
আপনাকে যখন কর সীমা আপনি বলছেন 25,000 বাড়াই দিয়েছি, কিন্তু ওখানে ট্যাক্স 5% থেকে 10% করে দিয়েছেন। আগে যার 5,000 টাকা 6,000 টাকা কর দিতে হতো তাকে 10 থেকে 12,000 টাকা কর দিতে হবে। সামগ্রিকভাবে করের বোঝা মানুষের কাছে আছে এবং বাজেট পাস হওয়ার পরে এটা বাস্তবায়নের ক্ষেত্রে যে জীবনযাত্রার প্রতিটা ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, মানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হয়ে যাবে, জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা বলা হচ্ছে যে এই বছরই সর্বোচ্চ পরিমাণ প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি 98,000 সামথিং আমি আজকে সকালে দেখলাম, সেটা মানে ঋণ কি করা হয়েছে, পুনর্তফসিল করা হয়েছে। মানে এই যে পুনর্তফসিল করা ঋণ কিন্তু খুব ভালো কোনো কিছু না। তার মানে আমার টাকাটা সে দিচ্ছে না, আমি ব্যাংক থেকে আবার তাকে টাকা দিয়ে ওইখান থেকে আমি এই টাকাটা আমাকে অ্যাডজাস্ট করে তাকে আরও সুযোগ সুবিধা দিয়ে দিলাম। এস আলম থেকে শুরু করে যত টাকা লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে, এই লুটপাট কিন্তু টাকা কিন্তু আমাদের জিডিপির সাথে যুক্ত হয়ে আছে। এখনো কোনো ব্যাংক কিন্তু এগুলো কি দেয় নাই, কাগজ কলমে বলে না যে এই টাকা আমার নাই, কিন্তু ওই টাকা যে পাওয়া যাবে না এটা বাংলাদেশ ব্যাংকও জানে। এবং আরও একটা মানে ভয়ঙ্কর ব্যাপার যে বাংলাদেশ ব্যাংক এবং সরকার এনডিএ একটা পলিসি করতেছে, নন ডিসক্লোজড এগ্রিমেন্ট, যার মাধ্যম দিয়ে বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকারের পক্ষে বিভিন্ন গ্রুপ বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য কাজ করবে। কিন্তু সেই পাচারকৃত 100 টাকা ফেরত পাওয়ার পরে সে যদি আমাকে 10 টাকা দিয়ে বলে যে আর পাওয়া যায়নি বা এটাই শেষ, তাহলে আপনাকে কিন্তু সেটাই নিতে হবে। এই যে বিভিন্নমুখী মানে আমাদের যে অর্থনীতি দাঁড় হয়ে যাচ্ছে, এখানে আমাদের ভবিষ্যৎটা খুব অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আমার খুব স্পেসিফিক একটা প্রশ্ন আছে মামুন ভাই, সেটি হচ্ছে যে আমাদের রিসেন্ট সময়ে গত পরশুদিন টেলিভিশনের সম্পাদকদের সাথে, বার্তা প্রধানদের সাথে একটি বৈঠক ছিল প্রধানমন্ত্রীর সাথে। তিনি সেই আলোচনার মধ্যে তিনি বলছিলেন, সেখানে যদিও ক্যামেরা অ্যালাউড ছিল না, কিন্তু সেই আলোচনা থেকে আমি কোট করছি, তিনি বলছিলেন যে এই যে বাজেটের কথা বলা হয় সেখানে আমাদের বিগত সময়, আপনি বিগত সময়ের কথা বলছিলেন, বিগত সময়ে 16 বিলিয়ন কোটি টাকা হচ্ছে দেশ থেকে পাচার হয়ে গিয়েছে। তিনি বলছিলেন যে আমাদের যেই বাজেট ঘাটতি দেখা যায় দৃশ্যত, সেই বাজেট ঘাটতি পূরণ করা সম্ভব শুধুমাত্র এই লিকেজগুলো বন্ধ করার চেষ্টা করে। মানে সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, যেটা বারবারই বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, পুরনো রেকর্ড টেনে যে এনবিআর বা অন্যান্য সংস্থাগুলো যেই কর কালেকশন করতে পারেনি, সেই করের আওতায় সত্যিকার অর্থে যদি সংস্থাগুলো যুক্ত হয় তাহলে হচ্ছে যেটা লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব। তো সেই মানে সরকারের সেই প্রতিশ্রুতি যদি দুর্নীতি কমিয়ে আনা যায়, সরকারের সেই প্রতিশ্রুতিগুলোকে আপনারা ধর্তব্যের মধ্যে নিচ্ছেন না? প্রতিশ্রুতিকে আমরা ধর্তব্যের ভিতরে এটার কারণেই নিতে পারছি না যে 5ই আগস্টের পর থেকে এই পর্যন্ত সরকারের যত ধরনের নেতৃত্ব আছে মাঠ পর্যায়ের, কেউই দুর্নীতি থেকে মানে নিজেকে মুক্ত করতে পারে না। চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে, দুর্নীতির ভিতরে মানুষ ডুবে গিয়েছে, যেখানে যেভাবে পেরেছে মানে একবারে লুটপাট হয়েছে। এবং মামলা বাণিজ্য থেকে শুরু করে নিয়ে এমন ধরনের বাণিজ্য হয় নাই যার মাধ্যম দিয়ে মানুষ এটাকে আর বিশ্বাসে আনতে পারে না। বাংলাদেশে একজন রাইজিং একটা ব্যাংককে মানে কিছুদিনের ভিতরে তাকে একবারে দেউলিয়ার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে এই যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এটা বিশ্বাসযোগ্য না। আরেকটা বড় কারণ হচ্ছে এটাই যে এনবিআরকে আপনি কিন্তু স্বাধীনতা দেন নাই। এনবিআরের যে সংস্কারটা করা দরকার ছিল সে সংস্কার আপনি করেন নাই। কাজেই একটা প্রতিষ্ঠানের যদি স্বাধীনতা না থাকে, যারা কর ফাঁকি দেয়, আমি একজন নিয়মিত মানে মাসিক চাকরিজীবী মানুষ, আমার আর কয় টাকার কর হয় বা ইনকাম সীমা আছে? যারা হাজার হাজার কোটি টাকার ট্যাক্স দেওয়ার কথা সে তো ওইখান থেকে ফাঁকি দিচ্ছে, ম্যানেজ করে দিচ্ছে। আপনি বলেন যে এর বাইরে কি ওই সংস্থার মানে এই অ্যাবিলিটি আছে এনবিআরের যে আমার বিএনপির কোনো বড় নেতার বিরুদ্ধে এটা রিপোর্ট দেওয়া, অথবা বিএনপিপন্থী অথবা সরকারের ভালোবাসার মানে যারা শিখত এরকম একজন ব্যবসায়ীকে একটা চিঠি ধরায় দেয়া যে আপনি এত টাকা খেলাপি আছেন, আপনাকে এটা দিতে হবে? এই সক্ষমতা নাই। ওইখান থেকে আবার সরকারের উপর মহল থেকে তদবির হয়। এই যে জায়গাগুলো আমাদের রয়েছে, এটা খুব আর একটা জিনিস হচ্ছে ভূমি, এই যে ঢাকা শহরের বাড়ি এবং ফ্ল্যাটের যে করগুলো আছে, এটা তো আরো মানে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। মনে করেন আপনার এই বিল্ডিংটা, এর জমির দাম আপনার কিনা ছিল বাপের আমলে বা পৈতৃক ভিটা, এখন এটাকে কারেন্ট দামে ভ্যালুয়েশন করে যদি আপনার কাছ থেকে এগুলোর ট্যাক্স এবং কর নেওয়া হয়, তাহলে আপনি কিভাবে এটা পেইড করবেন? এটা
কিভাবে এখান থেকে তো কিন্তু- আপনার কিন্তু- ওই কিন্তু- হারে কিন্তু ইনফরমেশনের অর্থে বলছি পৃথিবীর পুরো পৃথিবী জুড়ে কিন্তু নিয়মটা এরকমই, কর নির্ধারিত হয় সেই না, বাজারকে কেন্দ্র করে। আপনাকে আয় সীমা থেকে ধরতে হবে। আমি যদি বিক্রি করি, আমি যদি সেল করি, তাহলে আমার কারেন্ট ভ্যালু থেকে আপনি কি নিতে পারবেন? ট্যাক্স নিতে পারবেন। কিন্তু কারেন্ট ভ্যালু থেকে আপনি রেগুলার বার্ষিক ট্যাক্স নিতে পারেন না, কারণ এখান থেকে আমার কোনো আয় হয় না। আমি কি জমি বিক্রি করে, বিল্ডিং আছে, এই জমি বিক্রি করে আমি কি দিব? ট্যাক্স দিব না, কিন্তু সেই অর্থে তো যেই সম্পদ তৈরি হয়, যেই সম্পদের মূল্য বাড়ে, সেই সম্পদের ব্যবহারিক যেই মূল্য রিটার্ন হয়, যে রিটার্ন, সেই রিটার্নের রিটার্ন মাত্রাও আপনি বাড়ে। ফ্ল্যাট ভাড়া থেকে, তার ইনকাম থেকে আপনি ট্যাক্স নিতে পারবেন। মানে যেই বাড়ি ভাড়া ছিল একসময় 5,000 টাকা ঢাকা হ্যাঁ, শহরে, সেই বাড়ি ভাড়া এখন 50,000 তাহলে টাকা। আপনি বাড়ি ভাড়া থেকে আপনি নিতে পারবেন, তার সামগ্রিক বিষয় থেকে, তার ইনকাম থেকে। কিন্তু যদি জমির মূল্য থেকে তার ওইভাবে ট্যাক্স আরোপ করে দেন, তাহলে তো এই দেশের মানে এই ঢাকা শহরের মানুষ তো কেউ বসবাস করতে পারে। জি।